সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড কুমিল্লা বুক 2025 সালের কোয়েশ্চেনটি সলভ করব। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ওকে, সো আমরা প্রশ্নটা সলভ করি। ফার্স্ট ওয়ান, আমাদের কাছে যে কোয়েশ্চেনটা রয়েছে এটা হচ্ছে জমাকৃত চেক ও বিল বাবদ ব্যাংক কত টাকা আদায় করতে পারেনি তার পরিমাণ নির্ণয় করো। তার মানে আমি দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক এবং প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি, এরকম চেকের টাকার পরিমাণ আমাদেরকে ব্যয় করতে বলেছেন। সো আমরা একটা ঘর নিয়ে নিই। এটা হচ্ছে টাকা। ওকে, সো আমরা ট্রানজাকশন গুলো একটু পড়ি। আমাদের উদ্দীপক এটা পড়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, কারণ এখানে আমাদের কোনো ট্রানজাকশন দেওয়া থাকে না, ব্যালেন্স দেওয়া থাকে। সো আমাদের যখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবো তখন ব্যালেন্সটা দেখবো। আগে আমরা ট্রানজাকশন থেকে শুরু করি। বলা হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 1900 টাকা, যা এখন আদায় হয়নি। তাহলে এগুলোই তো চেয়েছেন। দেখেন এই যে জমাকৃত চেক যেগুলো আদায় হয়নি এগুলোর পরিমাণ, তাহলে এটা সরাসরি আমরা বুঝতে পারতেছি যে আদায়ের জন্য জমাকৃত চেক হচ্ছে 11,900 টাকা, যা এখন আদায় হয়নি। তাহলে আদায়ের জন্য দিয়েছিলাম, ব্যাংক আদায় করতে পারেনি। তাহলে আমরা লিখতে পারি আদায়ের জন্য চেক 11,900 টাকা। ওকে, দেন এরপর বলা হচ্ছে পাওনাদার বরাবর মোট 22,500 টাকার ইস্যুকৃত চেক। তাহলে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক বলছে, আমাদেরকে ইস্যুকৃত চেকের কথা বলে নাই। তাহলে এখন থেকে আমরা ট্রানজাকশনটা রিডিউস করে দিচ্ছি, এটা আমাদের করতে হবে না, করতে হবে না। এরপর হচ্ছে ব্যাংক লভ্যাংশ বাবদ 6,000 টাকা। যেহেতু লভ্যাংশের কথা বলছে তাহলেও করতে হবে না, কারণ আদায়ের জন্য জমাকৃত চেক এবং প্রাপ্য বিল চেয়েছে, তাহলে এটার দরকার নেই আমার। আদায়ের জন্য 6,100 টাকার এখানে প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, যা এখন আদায় হয়নি। তাহলে আমি আদায়ের জন্য 6,100 টাকার একটা প্রাপ্য বিল জমা দিয়েছিলাম, কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি। তাহলে আমরা লিখব আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল 6,100 টাকা। ওকে, এরপরে ট্রানজাকশন আমরা দেখি ব্যাংক চার্জ 600 টাকা। তাহলে ব্যাংক চার্জটা এখানে আসবে না। সো একটুকে হচ্ছে আমাদের ট্রানজাকশন, তাহলে কত হয় 12,000 18,000 টাকা। সো আমাদের আনসার হচ্ছে 18,000 টাকা। ওকে, 2 নাম্বার আমরা নিশ্চিত করে ফেলেছি। দেন এরপরের প্রশ্নটা আমরা একটু পড়ি। বলা হচ্ছে উক্ত তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তার মানে উদ্দীপক অনুসারে আমাকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছেন। সো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। ওকে, এখন দেখেন ব্যাংক সমন্বয় বিবরণীটা কি একক জের বিশিষ্ট হবে নাকি উভয় জের বিশিষ্ট হবে। যেহেতু উক্ত তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, এখানে দ্বৈত জের একক জের কিছু বলে নাই, সেহেতু আমাদের যেটা সহজ লাগে ওটা আমরা করে দিব। সাধারণত আমরা একক জের পদ্ধতি করব। ওকে, তাহলে একক জেরের জন্য আমরা একটা ঘর নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে বিবরণ টাকা টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি বিবরণ টাকা টাকা। ওকে, তাহলে ব্যাংক সমন্বয় যেহেতু করতেছি সেই জন্য আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নিব, যোগ এবং বিয়োগ। আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমরা প্রথম থেকে পড়া শুরু করবো। বলা হচ্ছে নোবার ট্রেডার্সে 2024 সালের 30 জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 42,500। যেহেতু উদ্বৃত্ত দিয়ে আছে আমরা প্রথমে এটা লিখে ফেলবো। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। আপনারা ব্যাংক জমাটা সহ লিখবেন, যেহেতু আমার জায়গায় খালি নেই সেজন্য আমি লিখতেছি না, জায়গা সংকলন হবে না, না হলে 42,500 লিখে ফেললাম।
তার ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ নির্ভরক। তারা ব্যালেন্স একটা দিয়েছিল, একটা লিখে ফেলেছি। এখন দেখেন এখান থেকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমি কাকে নিয়ে কাজ শুরু করেছি। দেখেন আমরা কাজ শুরু করেছি নগদান বইকে নিয়ে, তাহলে আমাদের বই থাকে একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। ওকে, তাহলে আমরা কাকে নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে কে রাখবে? পাস বইয়ের দিকে। ওকে, পাস বই যাকে আমরা ফলো করব, ঠিক পাস বই যদি প্লাস করে কোনো ট্রানজেকশনকে প্লাস করব, মাইনাস করলে মাইনাস করব। ওকে, যদি যাকে ফলো করতেছে অর্থাৎ পাস বইকে ফলো করতেছি, এখন পাস বই যদি কোনো ট্রানজাকশনকে প্লাস মাইনাস কোনো কিছু না করে, ঠিক ওই ট্রানজাকশনকে যদি নগদান বই প্লাস করে তাহলে মাইনাস করবে, মাইনাস করলে প্লাস করবে। এই টেকনিকটা নিশ্চয়ই আমরা ইতিমধ্যে জেনেছি। ওকে, সো আমরা করা শুরু করি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 11,900 টাকা, যা এখনো আদায় হয়নি। মানে আমি আদায়ের জন্য দেনাদারের কাছ থেকে 11,900 টাকার একটা চেক পেয়েছিলাম, এটা আদায়ের জন্য আমার ব্যাংকে দিয়েছি। আচ্ছা, আমি যখন চেকটা ব্যাংকে দিচ্ছি আমি আমানতকারীকে আমার বইতে লিখি নাই, লিখেছি। তাহলে আমার বই কোনটা? নগদান বই। তাহলে আমি যখন আদায়ের জন্য দিচ্ছি আমি জানি আদায় করলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাহলে আমি কি করেছিলাম? আমার অ্যাকাউন্টের সাথে 11,900 টাকা প্লাস করেছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন তো, বলা হচ্ছে যা এখনো আদায় হয়নি, তার মানে ব্যাংক উক্ত চেকের অর্থ দেনাদারের অ্যাকাউন্ট থেকে এখনো কালেক্ট করতে পারে নাই। তাহলে যদি কালেক্ট করতে না পারে, ব্যাংক কি তার হিসাবে প্লাস বা মাইনাস কোনো কিছু করবে না? তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে খেয়াল রাখবে? পাস বই। পাস বই লেনদেনটাকে প্লাস মাইনাস কোনো কিছু করেছে না, তাহলে আমরা আগে কি করেছি? প্লাস করেছি। তাহলে এখন কি করব? মাইনাস করব। ওকে, তাহলে আমি লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত চেক 11,900 টাকা। ওকে, তাহলে আমাদের প্রথম একটা ট্রানজাকশন আমরা কমপ্লিট করেছি। দেন নেক্সট ট্রানজাকশন আমরা যাব। নেক্সট ট্রানজাকশনে বলা হচ্ছে পাওনাদার বরাবর মোট 22,500 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে। তাহলে মোট 22,500 টাকা চেক ইস্যু করা হয়েছে। আচ্ছা, চেকগুলো যখন ইস্যু করতেছি তখন আমি জানি পাওনাদার যদি চেকগুলো আমার অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা কমবে, সেই জন্য আমি আমানতকারী আমার বইতে এটা লিখেছি। তাহলে আমার বই কোনটা? নগদান বই। নগদান বইতে আমি কি করেছি? মোট 22,500 টাকা মাইনাস করেছি। এখন বলা হচ্ছে কি দেখো, কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে মাত্র 7,500 টাকার চেক উপস্থাপন করা হয়েছে। তার মানে আমি টোটাল 22,500 টাকার চেক ইস্যু করেছিলাম পাওনাদারদেরকে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 7,500 টাকার চেক ব্যাংকে কি করা হয়েছে? উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, ব্যাংকে যেটা উপস্থাপন করা হয়েছে 7,500, ব্যাংক তো শুধুমাত্র ওটাই পরিশোধ করবে, যেগুলো উপস্থাপন হয় না ব্যাংকে ডেকে ডেকে এগুলো পরিশোধ করবে না। তাহলে ব্যাংক পরিশোধ করেছে কত? 7,500 টাকা। ওকে, তাহলে ব্যাংক মাইনাস করছে কত? 7,500 টাকা। এখন দেখেন তো এই 7,500 টাকা এই 22,500 টাকার মধ্যে কি নাই? অবভিয়াসলি আছে। তাহলে দেখেন তো, ব্যাংক পরিশোধ করেছে 7,500, ব্যাংক মাইনাসও করেছে 7,500, কিন্তু আমি মাইনাস করেছি 22,500। তাহলে এর মধ্যে যে 15,000 টাকা আমি বেশি মাইনাস করেছি, এই যে বেশি মাইনাস করেছি 15,000 টাকা, এই 15,000 টাকা কি ব্যাংক তার বইতে প্লাস বা মাইনাস কোনো কিছু করেছে? না, কারণ এই 15,000 টাকা চেক সে এখনো পরিশোধ করে নাই। যদি পরিশোধ করতো তবে মাইনাস করতো, প্লাস মাইনাস করতো। যেহেতু করে নাই, সে প্লাস মাইনাস কোনো কিছু করে নেই। তাহলে দেখেন তো, এই ট্রানজেকশন আমিও মাইনাস করেছি, ব্যাংকও মাইনাস করেছে, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? নাই। কিন্তু আমি যে 15,000 টাকা মাইনাস করেছি, কিন্তু ব্যাংক তো এটাকে প্লাস মাইনাস কোনো কিছু করে নাই। তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করছি? নগদান বই। কার দিকে রাখবো? পাস বই। পাস বই কি 15,000 টাকাকে প্লাস মাইনাস কোনো কিছু করেছিল? না। তাহলে আমরা কি করেছি? মাইনাস করেছি। তাহলে এখন কি করব? প্লাস করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত চেক 15,000 টাকা। ওকে, তাহলে আমাদের নেক্সট ট্রানজেকশনটা আমরা কমপ্লিট করেছি। দেন এরপরের ট্রানজেকশনগুলো আমরা দেখব। এরপর বলা হচ্ছে ব্যাংক লভ্যাংশ বাবদ 6,000 টাকা আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক আমার পক্ষ হয়ে আমার লাভের অংশ বাবদ কত টাকা আদায় করেছে? 6,000 টাকা আদায় করেছে। তাহলে ব্যাংক আদায় করার সাথে সাথে আমার পক্ষ হয়ে ব্যাংক কি করেছে? ট্রানজাকশনটা লিপিবদ্ধ করেছে। তাহলে ব্যাংকের বইতে আমার নামে কি করেছে? 6,000 টাকা প্লাস করেছে, যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, ব্যাংকে যে কেউ লভ্যাংশ জমা দিয়েছে, কোনো কোম্পানির শেয়ার আমি বিনিয়োগ করছি, ওখান থেকে যে লভ্যাংশ আসছে এটাকে আমি জানতাম না। তাহলে আমি জানি না বিদায়, সেহেতু আমি আমানতকারী আমার নগদান বইতে প্লাস মাইনাস কোনো কিছু করি নাই। তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করবো?
কাজ শুরু করেছি নগদান বই, কার দিকে রাখবো পাস বই। পাস বই ট্রানজাকশনটাকে কি করেছে প্লাস করেছে, তাহলে আমরা কি করব প্লাস করব, কারণ যাকে ফলো করতেছি সে যাই করবে আমিও তাই করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৬,০০০ টাকা। ওকে, দেন আমরা নেক্সট ট্রানজাকশনটা একটু পড়বো। এরপরে ট্রানজাকশন কি বলা হচ্ছে, আদায়ের জন্য ৬,১০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছিল যা এখনো আদায় হয়নি। তার মানে আমি আদায়ের জন্য ৬,১০০ টাকার একখানি প্রাপ্য বিল জমা দিয়েছিলাম, তাহলে যে বিলের অর্থ আমি পাবো এরকম একটা বিলের অর্থ আমার ব্যাংকেরা আদায়ের জন্য দিয়েছিলাম। আচ্ছা, আমি যখন আদায়ের জন্য প্রাপ্য বিলটা দিচ্ছি, তাহলে আমি আমানতকারী জানতাম না যে এটা যদি আদায় করতে পারে আমার রক্ষিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই জন্য আমি যখন ব্যাংকে জমা দিচ্ছি সে প্রাপ্য বিলটা, তাহলে আমি কি আমার বইতে লিখি নাই, আমি আমানতকারী আমার বইতে লিখেছি। তাহলে আমার বই কোনটা নগদান বই, যেহেতু আদায় করলে টাকা বাড়বে, তাহলে আমিও কি করেছি ৬,১০০ টাকা আমার বইয়ের সাথে প্লাস করেছিলাম। ওকে, বলা হচ্ছে যা এখনো আদায় হয়নি, তার মানে এই প্রাপ্য বিলের অর্থ ব্যাংক এখন কি করতে পারেনি, আদায় করতে পারে নাই। আচ্ছা, ব্যাংক যদি আদায় করতে না পারে, ব্যাংকে আমার রক্ষিত বইয়ের সাথে প্লাস বা মাইনাস, অর্থাৎ আমার জন্য যে বই সংরক্ষণ করে ব্যাংক, ওই বইয়ের সাথে আমার জমাকৃত অর্থের সাথে কি এটা প্লাস মাইনাস কোনো কিছু করছে? না, করে নাই। তাহলে কোন বই দিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে রাখবে? পাস বই। পাস বই কি এই ট্রানজাকশনকে প্লাস মাইনাস কিছু করেছে? না। তাহলে আমরা আগে কি করেছি? প্লাস করেছি। তাহলে এখন কি করব? মাইনাস করব। তাহলে আমি লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল, আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল কত টাকা? ৬,১০০ টাকা। ওকে, দেন এরপরের ট্রানজাকশনটা আমরা করব। এরপরে দেখেন কি বলেছে, ব্যাংক চার্জ ৬০০ টাকা কর্তন করেছে। তার মানে দেখেন ব্যাংক আমাকে সারা বছর সার্ভিস দেওয়ার জন্য কারণে আমার অ্যাকাউন্ট থেকে ৬০০ টাকা কর্তন করেছে। কর্তন মানে মাইনাস করেছে, সার্ভিস চার্জ আমার অ্যাকাউন্টের উপর ধার্য করেছে। আচ্ছা, ব্যাংকে সার্ভিস চার্জ ধার্য করার উপর আমাকে কি কল দিয়ে বলবে ভাই আপনার অ্যাকাউন্টে সার্ভিস চার্জ আসছে ৬০০ টাকা, একটু দিয়ে যান, বলবে? ব্যাংক কি করেছে? আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিয়েছে। তাহলে ব্যাংক যদি মাইনাস করে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে ৬০০ টাকা মাইনাস করেছে। এখন বলেন তো, ব্যাংক যে সার্ভিস চার্জ বাবদ ৬০০ টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, একে আমি জানতাম? জানতাম না। যেহেতু আমি আমানতকারী জানি না, তাহলে আমি আমার বই থেকে এই অ্যাকাউন্টটা প্লাস মাইনাস কোনো কিছু করব ট্রানজাকশনটা? না। তাহলে দেখেন তো কোন বই নিয়ে কাজ শুরু করছি? নগদান বই। কার দিকে রাখবে? পাস বই। পাস বই লেনদেনটাকে কি করেছে? মাইনাস করেছে। তাহলে আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক চার্জ ধার্য, ব্যাংক চার্জ ধার্য ৬০০ টাকা। ওকে, আর কোনো ট্রানজাকশন কি দিয়ে আছে? নাই। এরপরে আমরা যোগ বিয়োগে করবো, দ্যাটস ইট। খুব সহজ একটা সৃজনশীল। ওকে, তাহলে প্লাস লাগে করি ২১,০০০, কারণ ৬,০০০, ১৫,০০০, ২১,০০০। এখন ব্যালেন্সের সাথে যদি যোগ করি তাহলে কত আসে? ৫০০, ২ একে ৩, ৬, ৬৩,৫০০ হচ্ছে ফার্স্ট ফিগার। এরপর মাইনাস ফিগারগুলো আমরা করি। ১১,৯০০, ৬,১০০, ১৮,০০০, ১৮,৬০০। তাহলে ১৮,৬০০ এটা হচ্ছে মাইনাস ফিগার। তাহলে মাইনাস যদি করি তাহলে কত আসে? ২ শূন্য, ১৫, ৯, তাহলে ৯, ১২, ১২ থেকে ৮ গেলে তো ৪, ঠিক আছে। দেন ৫ থেকে গেলে ৪, তাহলে আমাদের ব্যালেন্স আর থাকলো ৪৪,৯০০ টাকা। ওকে, আমি একটু ক্যালকুলেট করে দেখি, কনফিউজ লাগতেছে, যোগ বিয়োগ ঠিক আছে কিনা। তাহলে ৬৩,৫০০ মাইনাস ১৮,৬০০, ৪৪,৯০০, ঠিক আছে। এখন দেখেন এই বরাবর করে আমরা কি লিখবো? দেখেন আমরা কাকে নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই নিয়ে। তাহলে এর বরাবর লিখবো এর বিপরীত বই। তাহলে এর বিপরীত বই কি? পাস বই। তাহলে আমরা লিখতে পারি পাস বই মোতাবেক ব্যাংক জমা। ওকে, তাহলে এটা লেখার সাথে সাথে আমাদের ব্যাংক সম্বন্ধে বিবরণী
ক্লোজ হয়ে গেল। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। বলা হচ্ছে ক্রমিক নং 1 থেকে 4 নং পর্যন্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখো। তার মানে 1 থেকে 4 পর্যন্ত লেনদেনগুলো কি দিতে বলছে? জাবেদা দাখিলা দিতে বলেছে। সো আমরা জাবেদা দাখিলা দিব, যদি প্রয়োজন হয় দিব, প্রয়োজন না হলে দিব না। দেখেন ফার্স্ট ওয়ান হচ্ছে 1 তারিখ, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 11,900 টাকা, যা এখনো আদায় হয়নি। যেহেতু 1 থেকে 4 পর্যন্ত জাবেদা দাখিলা দিতে বলেছেন, দেখেন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 11,900 টাকা, যা এখনো আদায় হয়নি। আমরা ধরে নিয়েছি চেকটা আদায় হয়নি, মানে এটা হবে না, এটা ব্যাংক রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। ওকে, এখন চিন্তা করে দেখেন তো, আপনি যখন আদায়ের জন্য 11,900 টাকার চেকটা ব্যাংকে জমা দিচ্ছেন, তখন আপনি জাবেদা কি দিয়েছিলেন? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ আমরা চেক পাই হচ্ছে দেনাদারের কাছ থেকে, তার দেনাদারকে কমাই দিলাম, ব্যাংক হিসাবকে বাড়াই দিলাম। এখন এটা যখন আদায় করতে পারেনি, যা আদায় হয়নি, তাহলে আমরা ধরে নিচ্ছি, যেহেতু এখানে প্রয়োজনীয় সব, দেখেন এই প্রশ্নের মধ্যে প্রয়োজনীয় লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, প্রয়োজনীয় লেনদেন দিতে জাবেদা দিতে বলে নাই, অর্থাৎ 1 থেকে 4 জাবেদা দিতে বলছে। তাহলে সেই জন্য আমাদেরকে 1 থেকে 4 জাবেদা দিতে হবে। যদি প্রয়োজন শব্দটা উল্লেখ থাকতো, তাহলে প্রয়োজন হলে দিতাম, প্রয়োজন না হলে দিতাম না। ওকে, তাহলে যেহেতু দেখেন বলা হচ্ছে আদায় হয়নি, তাহলে আদায় হয়নি মানে এটা রিজেক্ট করে, ডিসঅনার করে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমার ব্যাংকের যে আমি 11,900 টাকা দ্বারা ডেবিট করেছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম,